গোপালগঞ্জ থেকে এই মুহূর্তে সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা তার মুখ থেকেই জানবো যে সেখানকার সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আজ সারা দিন আপনি গোপালগঞ্জে কি কি দেখেছেন এবং এই মুহূর্তে আপনি কি অবস্থায় আছেন, গোপালগঞ্জের অবস্থা আপনি তুলে ধরবেন। সকাল থেকে যে এই পদযাত্রা এনসিপির পথসভাকে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে সকালে 11টা নাগাদ বলা যায় যে আপনার পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, রাস্তায় ব্যারিকেড দেওয়া হয় এবং বেলা 2টা নাগাদ বলা যায় যে এনসিপি যে সমাবেশ স্থল পথসভা সমাবেশ সেখানটায় মুক্ত মঞ্চ যে সেখানটায় যে হামলার শিকার হয় এবং এখানটায় যে ককটেল বিস্ফোরণ ধারালো অস্ত্র লাঠি ছুড়ে হামলা করে, মঞ্চে যেমন হামলা করা হয় অনুরূপ ভাবে হামলা করা হয় যে এখানটা যে চেয়ার ছিল চেয়ারটা ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যারা ছিলেন তারা কিন্তু বেরিয়ে যান। আর একচুয়ালি যে এখানটায় যে বেরিয়ে যান এরপর পরবর্তীতে এনসিপির নেতাকর্মী যারা তারা কিন্তু মঞ্চে আসেন এবং স্লোগান দিতে থাকেন এবং সংগঠিত হয়। পরবর্তীতে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন এবং তারা কিন্তু পথসভা শেষের পরেই বলা যায় যে যখন চলে যাচ্ছে তখনই যে 3:30 নাগাদ যে বিভিন্ন দিক থেকে যে হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনায় যে পুলিশের সঙ্গে এবং যে স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, তারা টিয়ার গ্যাস নিক্ষেপ এবং রাবার বুলেট নিক্ষেপ গুলি বিনিময় হয় এবং তারাও কিন্তু সংগঠিত হয়ে যে হামলা চালায় এবং এখানটায় যে পুলিশের যে ব্যবস্থা রয়েছে বিশেষ করে পুলিশও তাদের প্রতিহত করার চেষ্টা করে। এই বলতে যেখানটা ঘটেছে বিশেষ করে যে এই পথসভা শেষে ঘটনাটা ঘটে এবং পরবর্তীতে যে এখানটায় যে পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে যে এখন নিরাপত্তা বলার জন্য দায়িত্ব রয়েছে যে সেভাবে তারাও কিন্তু নিয়োজিত হয়েছে এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু টহল জোরদার করেছে এবং যারা আছেন তাদেরকে বিভিন্ন যে গলি থেকে আছে সেখান থেকে তারা সুসংগঠিত হয়ে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ককটেল ফুটিয়ে তারা কিন্তু যে পুলিশের দিকে যে হামলা বা ঘটনা ঘটে। যার ফলে যে এখানটায় যে থাকছে যে পুলিশের যে হামলা প্রতিহত করার জন্য পুলিশের যে ব্যবস্থা, বিশেষ করে যে টিয়ার গ্যাস নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ এগুলো নিক্ষেপ করেছে এবং সত্য বলার চেষ্টা করেছে। এক পর্যায়ে কিন্তু কি একটা গুলি থেকে প্রতিহত করার পরে অন্য গুলি থেকে আবার যে সংগঠিত আবার যে পুনরায় আক্রমণ হচ্ছে। এগুলো যে মুহুর্মুহুর যে আক্রমণ সে আক্রমণের ঘটনা যে বলা যায় যে আপনার যে মঞ্চ ছিল যে পৌর উন্মুক্ত মঞ্চ এলাকাকে ঘিরে বিশেষ করে এইটা কিন্তু যে এই পথসভাটা হয়েছিলেন যে স্থানে সেটা কিন্তু আদালত পাড়া রয়েছেন, এখানটা রয়েছেন যে জেলা প্রশাসনের কার্যালয় রয়েছিলেন, পুলিশ সুপারের কার্যালয় যে বলা যে অফিস পাড়ার মধ্যে যে এই পথসভা শেষেই কিন্তু যে এই যে উত্তেজনা এখনো কিন্তু উত্তেজনা বিভিন্ন স্থানে বিভিন্ন আমিরুল আমিরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পারছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে গোপালগঞ্জে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে গোপালগঞ্জে এরই মধ্যে কি 144 ধারা জারি করা হয়েছে কিনা এ বিষয়ে আপনি আপনার কাছে কি তথ্য আছে? সেই সাথে এই 144 ধারা যে জারি করা হয়েছে সেই আসলে এই ধারা আসলে কতটুকু কার্যকর হচ্ছে, সাধারণ মানুষ মানছে কিনা, বা গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছে তারা মানছেন কিনা, রাস্তার অবস্থা কেমন দেখছেন? 144 ঘটনা জারি করা হয়েছে যে ব্যাটারি পাওয়ার, যার কারণে যে সকলকে নিরাপত্তার যে বিবেচনা নিয়ে তাদেরকে যে মানার জন্য আহ্বান করা হয়েছে। কিন্তু দেখছি যে অলি গলিতে থেকে যে নিষিদ্ধ করে ছাত্রলীগ বা সংগঠনের যারা ছিল তারা কিন্তু সেটা মানছেন না বা তারা কিন্তু যে হামলার ঠিকানা পাওয়া তারা সুসংগঠিত হয়ে বেরিয়ে আসছে এবং ককটেল ছুড়াচ্ছেন এবং যে বিভিন্ন এই অঞ্চলের যে ব্যবহৃত যে ঢাল অস্ত্র রয়েছে ঢাল শক্তি সেগুলো দেখি তারা এই হামলায় ব্যবহার করছে, ইস্পাতকে নিচে ঘটনা ঘটছে। আসলে যে এখন কিন্তু যে মানছে না মানা করে যে বিভিন্ন যে সড়কগুলো সেখানে কিন্তু যে এই 144 জারি করার পরেও কিন্তু তারা কিন্তু এই যে আদেশ সেটা কিন্তু তারা মানছেন না বলা যায় এবং তারা একটা বিষয় থাকে যে 144 জারি করা হয়েছে সেই বার্তা তাদের কাছে পৌঁছেছে, এটাও একটা বিষয় থাকে। আসলে যে এই অঞ্চলের যে 144 ধারা জারি করার পরেও যে পরিস্থিতি যে উন্নতি হচ্ছে এমনটা বলা যাচ্ছে। তবে যেটা হচ্ছে যে এখন কিন্তু দেখেছি যে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা তারাও কিন্তু যে টহল এবং তাদের যে জোরদার করেছে এবং তারা কিন্তু তারা পরিচয় দেবেন। আমিরুল, একটু আমাকে যদি বলেন যে এনসিপি দাবি করছে যে পুলিশের সহায়তা পাচ্ছে না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে সেনাবাহিনী সেখানে মোতায়েন আছে, পুলিশকে কেন গুলি ছুটতে হলো? আসলে সেনাবাহিনীও মোতায়েন আছে, তারাও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ওখানে আছে। তো
তো আসলে এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন, কিন্তু এনসিপি তো অভিযোগ করছে যে তারা আসলে পুলিশের কোনো সহায়তা পাচ্ছে না, এবং সার্জিস আলম তার ফেসবুক ভেরিফাইড পোস্টে যেটি আসলে বলেছে যে সারা বাংলাদেশের মানুষ যাতে গোপালগঞ্জে যায় এবং পুলিশ নাটক দেখছে, বিষয়টি একটু পরিষ্কার করবেন। পুলিশের যে নিরাপত্তা বলা হয় পুলিশ সহায়তা করছে না, এটা এমন না। পুলিশের যে কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছে, কিন্তু যে যারা হামলাকারী যারা রয়েছেন তাদের যে তাদের সংখ্যা তো আরম্পন্থী খাতে বলা যায় অনেক বেশি। যার ফলে যে তারা যে হামলাকারী যারা রয়েছেন বা সংখ্যার দিক থেকে দেখলে তারা কিন্তু প্রতিহত করা পুলিশ যে যেটা বলছে যে পুলিশ কিন্তু যে এই যে হামলাকারীদের প্রতিহত করার জন্য যেমন টিয়ার গ্যাস রাবার বুলেট এগুলো কিন্তু শুনেছেন, যার ফলে যে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে, যার ফলে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু চেষ্টা দেখেছি, কিন্তু যে হামলাকারী যারা তার কিন্তু সংখ্যাতিকভাবে বেশি, তো যার ফলে যে এই যে পুলিশ আনুপাতিক ছাড়িয়ে পুলিশের সংখ্যা তুলনামূলক কম ছিল, তারপরেও কিন্তু তারা দেখেছি যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছেন। আমিরুল, এই মুহূর্তে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের অবস্থানটা কোথায়? তারা আসলে নিরাপদে অবস্থান করছেন কিনা, বা তাদের অবস্থান মানে তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? তারা এই যে মঞ্চের থেকে কিছু দূরে অবস্থান করছে এবং তারা কিন্তু যে নিরাপদেই আছেন বলে আমাদের যে মাধ্যমগুলো জানতে পারছি যে তারা নিরাপদেই আছেন, এবং যে নিরাপত্তা যে দায়িত্বে যাবেন তাকে তাদের নিরাপত্তা ব্যবস্থা করেছেন, এবং সেই প্রশাসনের নিরাপত্তার ভিতরেই তারা অবস্থান করছে, এবং তাদের যে অক্ষত অবস্থায় কোন রকম নিরাপত্তার যে বলা সেই নিরাপত্তা বলার মধ্যে তারা কিন্তু এখন অবস্থান করছেন। আমিরুল, ঠিক গোপালগঞ্জে শহরটির কোন কোন জায়গাগুলোতে আপনি এখনো বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছেন, বা কোন কোন জায়গাগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে? সার্বিক অবস্থা যদি একটু আমাদের তুলে ধরেন। গোপালগঞ্জ শহরের যে বিশেষ করে পথসভা যে অনুষ্ঠানটা ছিল, যে পৌর উন্মুক্ত যে মঞ্চ, সেই মঞ্চের যে সংযুক্ত সড়কগুলি রয়েছে সেই সড়কগুলিতে দেখেছি যে এই ঘটনা ঘটেছে। বিশেষ করে লঞ্চ ঘাটের যে সড়কটি রয়েছে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক, পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক রয়েছে, এবং রয়েছে যে আদালত পাড়ার সামনের সড়ক। এই যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলিতে কিন্তু সংগঠিত হয়ে তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করেছে। ঠিক এনসিপির কতজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে গোপালগঞ্জে অবস্থান করছেন? আমরা যারা দেখেছি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, যে যেমন আপনার নাহিদ ইসলাম ছিলেন, সার্জিস আলম ছিলেন, তারপর পাটোয়ারি ছিলেন, আখতারুজ্জামান ছিলেন। এরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বা যাদেরকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে দেশব্যাপী পরিচিত, তারাই কিন্তু এই পথসভায় অংশ নিয়েছিলেন, তারা কিন্তু পথসভা ছিলেন। আমিরুল, কিছু আসলে জানতে পেরেছেন কিনা যে এনসিপির কেন্দ্রীয় যে নেতারা আছেন যারা এই মুহূর্তে আসলে গোপালগঞ্জে অবস্থান করছেন, তাদের আসলে ঠিক কখন নাগাদ তারা বের হবেন, বা তারা সহজ ছাড়তে পারবেন? প্রশাসন আসলে কোনো বার্তা দিয়েছে কিনা, যেহেতু এখন প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থায় তারা অবস্থান করছেন? যেহেতু প্রশাসন নিরাপত্তা ব্যবস্থায় অবস্থান করছে, যার ফলে প্রশাসনের যে বেরিয়ে যাওয়া যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলিতে তারা এখন অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনা করে যতক্ষণ পর্যন্ত দেখা যাবে যে নিয়ন্ত্রণে আনার পরেই কিন্তু তাদেরকে যে বের করার যে ব্যবস্থা সেই চিন্তা ভাবনা গ্রহণ করে নেই, তার মধ্যে থেকে তারা কিন্তু যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা বের হয়ে যাবেন। এমনটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে রোডগুলিতে যাবেন সেই রোডগুলি থেকে যে যারা রয়েছেন বিশেষ করে হামলাকারী রয়েছে তাদেরকে প্রতিহত করা বা সরিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা গ্রহণ করেছে। আমি এই মুহূর্তেও কি আসলে হামলাকারী যারা আছে, যারা এনসিপির এই কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করেছে, তারা কি এখনো সড়কে? এখনো তারা বিভিন্ন সড়কে বিশেষ করে বিভিন্ন গলিগুলি যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলি তারা অবস্থান করছে। কিছু সড়ক হয়তো তারা সরিয়ে যাচ্ছে, কিন্তু তার পরবর্তী দেখা যাচ্ছে পুনরায় সেই সড়কগুলো আবার পুনরায় আসছেন তারা। আমি পুরো 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 এই ঘটনায় আসলে কতজন গণমাধ্যম কর্মী হতাহতের ঘটনা ঘটেছে, আপনার কাছে কোনো ধারণা আছে কিনা? গণমাধ্যম করে অনেকেই আহত হয়েছে। বিশেষ করে যে আমি যে দেখেছি যে এখানটায় যে সাংবাদিকদের অবস্থান ছিল, রিপোর্টার ইউনিটির সাংবাদিকদের সংগঠন, সেখানটাও দেখেছি যে এসে হামলা করেছে, দরজা ভেঙে এখানটায় যারা গণমাধ্যম কর্মী ছিল তাদেরকে মধ্যে অনেকেই টেনে হেসতে বের করে নিয়ে গেছে, হামলার শিকার হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বের হলে ক্যামেরা বা অন্যান্য যে সাংবাদিক ব্যবহৃত উপকরণ সেই উপকরণে হামলার
হামলা করেছে হামলাকারীরা, এবং দেখা যাচ্ছে যে যারা উত্তেজিত জনতা হামলার শিকার হয়ে অনেকেই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা, অনেকেই আবার বাসায়ও চলে গিয়েছে। আমিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই নিরাপদ অবস্থানে অবস্থান করেই সংবাদ সংগ্রহ করবেন। আমরা আবারও ফিরবো আপনার কাছে। এর অভিযোগে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ যারা খুব সংক্ষিপ্ত সভা করেছে গোপালগঞ্জে, সেই সংক্ষিপ্ত সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি যেটি বলেছেন যে গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারেনি। বাংলাদেশের গোপালগঞ্জে যারা আছেন তাদেরকে আসলে বাংলাদেশের হয়ে ওঠার আহ্বান তিনি জানিয়েছেন তার বক্তব্যে, এবং সেই সাথে যেটা আসলে যুক্ত করেছেন যে মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারিও তিনি গোপালগঞ্জের ওই মঞ্চে তিনি দিয়ে এসেছেন। এবং সেটি শেষ করে আসলে যখন তারা মঞ্চ ত্যাগ করবেন বা মঞ্চ ত্যাগ করে বের হওয়ার পরপরই কিন্তু তাদের যে গাড়িবহরে আবারও হামলা চালায় যেই প্রতিরোধকারী আছে যারা তারা। এই মুহূর্তে আপনি দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যানার ফেস্টুন এই সভাকে ঘিরে যা কিছু হয়েছে তৈরি হয়েছিল সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং পুরো সড়কে কিন্তু বিক্ষিপ্তভাবে ব্যানার ফেস্টুন লাঠি সোটা এগুলো পড়ে আছে। একেবারেই বিশৃঙ্খল ছবি দেখা যাচ্ছে। দূরে একটি জায়গায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে বড় ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেখানে টায়ার পুড়িয়ে বা ব্যানার ফেস্টুন এই এনসিপির মার্চ টু গোপালগঞ্জকে ঘিরে তৈরি করা হয়েছিল, সেগুলো কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যেটা দেখছেন যে প্রতিরোধকারীরা তারা কিন্তু পুলিশকে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। বিভিন্ন গলির মুখ থেকেও ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা, কিছুক্ষণ পরপরই বিভিন্ন গলির মুখ থেকে যেই লোকজন আছে তারা সেখান থেকে বেরিয়ে আসছেন এবং পুলিশের ওপরেও হামলা করার চেষ্টা করছে। পুলিশ একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক টিয়ার শেল নিক্ষেপ করেছে, বেশ কয়েক রাউন্ড। এবং তারা যেই আন্দোলনকারীরা আছে বা এই এনসিপির কর্মসূচি প্রতিরোধ করার জন্য যারা আসলে রাস্তায় নেমেছে তাদের মধ্য থেকে কিন্তু বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। পুরো গোপালগঞ্জের রাস্তায় এই মুহূর্তে আপনি জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন যেই ভাঙা চেয়ার, পুরো 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 সমাবেশের চেয়ার যে আছে, যেগুলো ছিল আসলে সাধারণ মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল সমাবেশকে কেন্দ্র করে, সেই চেয়ার ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং জায়গায় জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এনসিপি যে বক্তব্য দেওয়ার জন্য বা নেতৃবৃন্দের জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল সেই মঞ্চেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সামনের দিকের আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা একটু এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। একটু জানিয়ে রাখবো যে গোপালগঞ্জে নেতাকর্মীদের আসার আহ্বান জানিয়েছে এনসিপি নেতা সার্জিস আলম। তিনি তার ফেসবুকের ভেরিফাইড পোস্টের মাধ্যমে তিনি যেটি বলেছেন যে গোপালগঞ্জের যারা প্রভাবশালী বা গোপালগঞ্জের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে আসার আহ্বান জানিয়েছে, এবং সেই সাথে তিনি সারা দেশের মানুষকে গোপালগঞ্জে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছুটছে, র্যাবের বেশ কিছু ভ্যান দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি 3টি প্রাইভেট কার গেল। পুরো ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জের এই মুহূর্তে আসলে সাধারণ বাসিন্দা যারা আছেন তারা কেউই আসলে রাস্তায় নামছেন না। গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে এবং
পুলিশ যেটি জানিয়েছে যে পুলিশের সাথে সেনাবাহিনী এবং ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা দাবি করছে যে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের কোথাও কোথাও দেখা যাচ্ছে যে অলিগলি থেকে হঠাৎ হঠাৎ ঝটিকা যেই মিছিল বা ঝটিকা যেই দল তারা বেরিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে, ইট পাটকেল ছুটছে। এই ছোট ছোট যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাগুলো কিন্তু এখনো বিরাজ করছে। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়েই এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা গোপালগঞ্জে পৌঁছান। তবে এই এই ব্যাপক নিরাপত্তার মধ্যেও কিন্তু তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচিকে ব্যাহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য ককটেল বিস্ফোরণ করা হয়, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, ইউএনওর গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার সভা শেষ করে ফেরার পথে যে হামলা হয় সেই হামলাটি কিন্তু হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে। এটি দুপুর নাগাদ সময়ে এই ধরনের হামলার ঘটনাটি ঘটেছে। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। একটু জানাবো যে হাসনাত আবদুল্লাহকে এই মুহূর্তে নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে যে এনসিপির গাড়িবহরকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করার সময় অবস্থান নেয় পুলিশ এবং সেনাবাহিনী। এ সময় কিন্তু আসলে যেই ব্যাপক চাপে পড়ে গাড়িবহরগুলো, এই সময় আসলে হাসনাত আবদুল্লাহকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা আরও যেটি বলছে যে বৃষ্টি থাকাতে নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই মুহূর্তে আসলে সমাবেশ স্থলে ছিল না। সেই সুযোগেই হেলমেটধারী কিছু ব্যক্তি এই হামলা চালিয়েছে। এই পুরো হামলা এবং গোপালগঞ্জের বর্তমান অবস্থাকে ঘিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি যেটি আসলে বলেছেন যে আসলে এনসিপির যেই সভা সেই সভা বা এনসিপির যেই কর্মসূচি সেই কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট যারা আছেন আওয়ামী ফ্যাসিস্টরা এই হামলা চালিয়েছে। মির্জা ফখরুল আরো একটি বক্তব্য দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি বা তাদের যেই অবনতির যে কারণ সেই অবনতির কারণ বা আপনি যেটি বলেন না কেন যে এখানে পুলিশ বৃষ্টি থাকার কারণে তারা সেই মুহূর্তে সমাবেশ স্থলে অবস্থান করতে পারেনি, এই বিষয়টিকে আসলে কাজে লাগিয়েছে আওয়ামী ফ্যাসিস্টরা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি। গোপালগঞ্জে নেতাকর্মীদের আসার আহ্বান জানিয়েছে এনসিপি নেতা সার্জিস আলম। একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস গড়া ১৬ই জুলাই আজ। গত বছরের এই দিনে পুলিশের টার্গেট কিলিং কেড়ে নেয় কোটা আন্দোলনে অংশ নেয়া রংপুরের আবু সাইদের প্রাণ এবং তার আপসহীন যে সংগ্রাম, যে বীরত্ব গাঁথার যে ঘটনা, সেই ঘটনাটিকে ঘিরেই কিন্তু আন্দোলনের যে দাবানল সেই দাবানল ছড়িয়ে পড়ে
আম, দেশের সর্বস্তরে এবং প্রতিটি কোণায় উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। মাত্র ২০ দিনের যে আন্দোলন, সেই আন্দোলনেই কিন্তু অবসান হয় আওয়ামী শাসনামলের। এবং কিছু মানুষ কিন্তু আসলে সেই ব্যাপারে আসলে বলছেন যে কিছু ক্ষেত্রে আম, যে আকাঙ্ক্ষা বা আবু সাইদের যে আত্মত্যাগ, সেটি এখনো পর্যন্ত পুরোপুরি পূরণ হয়নি বা অধরা রয়ে গেছে, এমনটা আসলে দাবি করেছে আবু সাইদের সহযোদ্ধা, সহপাঠী এবং শিক্ষকরা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে হামলা চালিয়ে ভাঙচুর, বোমাবাজি, এই ঘটনাগুলো ঘটেছে আম, আজ সকাল থেকেই। এবং বেলা ১:৩০টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে সমাবেশ স্থলে প্রবেশ করে এবং মঞ্চে হামলা চালায় বলে এনসিপি নেতাকর্মী যারা সেখানে উপস্থিত আছেন এই মুহূর্তেও, তারা এই অভিযোগ করেছে। তো হামলার এই ঘটনায় সহ ককটেল বিস্ফোরণ সহ ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে সমাবেশ স্থলের চেয়ার, সাউন্ড বক্স থেকে শুরু করে প্রতিটি জিনিস। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, সেই খবর আমরা পেয়েছি। আহতদের মধ্যে গণমাধ্যম কর্মীরাও আছেন। এ সময় আসলে পুলিশ এবং এনসিপি নেতারা দৌড়ে সমাবেশ স্থল ত্যাগ করে, যদিও পরে এনসিপির নেতারা আবারও সমাবেশ স্থলে ফিরে আসে। তো আমরা আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। এই মুহূর্তে সহকর্মী আমিরুল ইসলাম আছেন গোপালগঞ্জের এই পরিস্থিতিতে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি একটু জানাবেন যে সর্বশেষ কি অবস্থা। আমিরুল, সারাদিনের চিত্র আজকে একটু আপনি তুলে ধরবেন, সেই সাথে বর্তমানে এই মুহূর্তে আসলে কি দেখছেন, কোনো পরিবর্তন ঘটেছে কি? আহ, সকাল থেকে এই পথসভা বা পদযাত্রা কেন্দ্র করে যে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে, সেই ধারাবাহিকতায় যেমন পুলিশের গাড়িতে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, অনুরূপভাবে বিভিন্ন গাড়িতে হামলা হয়েছে, সড়কে ব্যারিকেড দিয়েছে। পরবর্তীতে যেটা হয়েছে যে পথসভা যে স্থানটা, পৌর উন্মুক্ত মঞ্চ যেটা, সেখানটায় যে ওই স্থানটায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। বেলা বলা যায় যে ১:৩০টা নাগাদ। এবং ওখানটায় যে হামলাকারীরা ধারালো অস্ত্র, ককটেল নিয়ে শহীদ পথসভার স্থানে আসেন এবং আসার পরে এখানটায় ককটেল বিস্ফোরণ ঘটে, ভারী এবং হামলা করে। এক পর্যায়ে দেখা গেছে যে পুলিশ পরিস্থিতিতে হামলাকারীদের ধাওয়া করে এবং পুলিশের ধাওয়া পরিতে হামলাকারীরা চলে যায়। পরবর্তীতে যে এনসিপি নেতাকর্মী যে বল করেন, তারা কিন্তু পথসভার কেন্দ্র করে পথসভার জন্য ওই স্থানকে আহ্বান করে পথসভা শুরু করেন। এবং পথসভা শুরু করলে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা কিন্তু যে আহ, পথসভায় যোগ দেন এবং এখানটায় যে পথসভায় যোগ দিয়ে তারা কিন্তু বিভিন্ন যে বিষয়গুলি, সেই বিষয়গুলি বক্তব্য দিয়ে তারা কিন্তু পথসভা শেষ করে যখন যান, তখন কিছুদিন যাওয়ার পরেই কিন্তু আবার যে পুনরায় যে যারা ছিলেন বিভিন্ন সড়ক দিয়ে হামলার ঘটনা ঘটে এবং এ পর্যায়ে কয়েক দফা কয়েকটি সড়ক সংযোগ স্থান, সেখান থেকে কয়েকটা সংযোগ স্থান ছিল, যার কারণে যে সংযোগ স্থলে গুলো থেকে বিভিন্ন ভাবে এসে হামলা শুরু হয় এবং এই হামলায় শুরু হলে তখন থেকে যে প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রতিহত করার চেষ্টা চালায় এবং প্রতিহত করার জন্য বিভিন্ন স্থানে যে ককটেল বোমা ফাটায় এবং এখানে এই অঞ্চলে যে ধারালো অস্ত্র যেগুলো, সেগুলোকে নিয়ে কিন্তু তারা হামলা চালায়। যার ফলে যে প্রশাসনের পক্ষ থেকে এই হামলাকে প্রতিহত করার জন্য যে ব্যবস্থা নেওয়া, সে ব্যবস্থা যেমন চেয়ার সেল, রাবার বুলেট এবং এগুলো ব্যবহার করে। এবং যে মুহুর্মুহু বিভিন্ন সড়ক থেকে যখন এই হামলা হয়, তখন কিন্তু দেখা গেছে যে বলা যায় যে প্রশাসনের পক্ষ থেকে যে একটা গ্রুপকে ধাওয়া দিলে তারা সরে যাচ্ছেন, কিন্তু আবার পুনরায় তারা সংগঠিত হয়ে যে স্থানটায় যে চলে আসছে, বিশেষ করে ওই পথসভা স্থানে চলে আসে। যার ফলে যে এই যে উত্তেজনা বিরাজ করছে বা যার কারণে উত্তেজিত জনতা এখান থেকে আবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন সড়কের যে সংযোগ সড়কগুলো ছিল পথসভা, সেইখানে স্থান থেকে এখনো কিন্তু দেখেছি যে আপনার যে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখনো কাজ করছে। বিশেষ করে এখন যে সড়কটি রয়েছে, এই সড়কে যে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আদালতের কার্যালয়, তারপর থেকে আইনজীবী যে সমিতির কার্যালয়,
সামনে যে সড়কগুলি, এই সড়কগুলোতে কিন্তু এই যে হামলার ঘটনা বা এই সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে যে এখানটায় যে পক্ষ ছিলেন বা ছিলেন, এখানটায় যে গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারাও কিন্তু হামলার শিকার হয়েছেন। বিশেষ করে যারা উত্তেজিত জনতা যারা ছিলেন তারা কিন্তু উত্তেজনা যে বহিঃপ্রকাশ, সেটা ধারালো অস্ত্র, ককটেল বিস্ফোরণ, বিভিন্ন রকম যে এই অঞ্চলের যে আহ, যে হামলার যে উপকরণ ছিল, দেশীয় যে পুকুর, সেগুলো নিয়ে কিন্তু ঘটনা ঘটে। যার ফলে যে ককটেল ফাটিয়ে যেমন তারা হামলাকারীরা হামলা করেছেন, অনুরূপ ভাবে দেখা গেছে এই ঘটনা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু কাজ করে। যার ফলে যে এখনটাই বলা যায় যে বিভিন্ন স্থান থেকে যে অবস্থান করছে এবং এই অঞ্চলে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু যে 144 ধারা জারি করা আছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু এই 144 ধারা অমান্য করেই কিন্তু তারা চলে আসছে এবং তারা এই হামলা চালায়। যার ফলে যে বিভিন্ন যে সড়কগুলি আছে, সেই সড়কগুলিতে যে পুলিশের যে সেনাবাহিনীর যে যান রয়েছে, সেই যান নিয়ে তারা কিন্তু যাদের হামলায় অংশ নিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করছি। একটা সড়ক থেকে প্রতিহত করার পরে দেখা যাচ্ছে যে আর একটা সড়ক থেকে এই হামলা ঘটেছে। যার ফলে যে ঘটনা আর যে পরিস্থিতি ক্রমান্বয়ে যে আরো যে অবস্থার অবনতির দিকে যাচ্ছে, যার প্রশাসনের যে নজরদারি, প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রেখেছেন এবং প্রশাসনের সাথে যে এখন সম্মিলিতভাবে কাজ করছেন। যেমন একই সঙ্গে দেখেছি যে প্রতিহত করার জন্য হামলাকারীদেরকে যে বিশেষ করে পুলিশ সদস্য যেমন রয়েছেন, অনুরূপ ভাবে রয়েছেন যে র্যাব সদস্য রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন। এই যৌথ বাহিনীর যে যৌথ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রোডে যে বিভিন্ন সড়ক থেকে, বিভিন্ন গলি থেকে যে হামলা, সে হামলা প্রতিহত করার জন্য কিন্তু যে কার্যক্রম, সে কার্যক্রম চলছে। এবং এখানটায় থাকছে যে যারা গণমাধ্যম কর্মী যারা, তাদের উপরে কিন্তু করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু এই হামলার শিকার হয়েছেন, আহত হয়েছে। এবং এখানটায় থাকে যে এনসিপির যে নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা কিন্তু যে নিরাপত্তা যে বলায়, প্রশাসনের যে নিরাপত্তা বলায়, সেই নিরাপত্তা বলায় তারা কিন্তু রয়েছেন এবং প্রশাসন চেষ্টা করছেন যে এই যে সংঘর্ষ চলছে, সংঘর্ষকে থামিয়ে বা নিয়ন্ত্রণে নিয়ে যে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তে এই জেলা থেকে সরে নেয়। এগুলো যে এলাকাবাসীর মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা আরো সংগঠিত হচ্ছে। এক স্থানের চেয়ে হয়তো বা প্রশাসনের পক্ষ থেকে প্রতিহত করা হচ্ছে বিভিন্ন আরেকটা সড়ক থেকে, আরেকটা গলি থেকে তারা কিন্তু সংঘবদ্ধ ভাবে এসে এই হামলা করে। যে উত্তেজনা বলা যায় যে প্রশাসনের পক্ষ থেকে যে ককটেল, টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ যেমন হয়েছে, অনুরূপ ভাবে স্থানীয় যারা রয়েছেন তাদের তাদের পক্ষ থেকে, তো তাদের হামলাকারীদের যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু দেখা গিয়েছে যে ককটেল বিস্ফোরণ, ঢাল অস্ত্র, ইস্পাতের নিক্ষেপ এই চলছে। তারপরে বলা যায় যে একেবারে রণক্ষেত্র যেটা, সেটা গোপালগঞ্জে যে আদালত করা এবং পৌর উন্মুক্ত মঞ্চ এলাকায় সড়কগুলো পরিণত হয়েছে এবং বলা যায় যে দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ যৌথ বাহিনী একটা সড়ক প্রতিহত করার পর অন্য একটা সড়ক থেকে সংঘর্ষ হয়ে তারা পুনরায় সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করে পুনরায় কিন্তু তারা আসছেন। এবং এটাই এখন পরিণত হয়েছে যে এনসিপি যারা আছে তারা যেমন নিরাপদে আছেন। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বলা যায় যে এই যে হামলাকারী এবং প্রশাসনের সঙ্গে সংঘর্ষ যে দাঁড়িয়ে সেই জায়গাটায় চলে আসে। এগুলো যে একটা গলির থেকে একটা প্রতিহত করলে আর একটা গলি থেকে যেটা সংগঠিত হামলা করছে এবং হেসে যে একটা গলির নিয়ন্ত্রণ নিয়ে পুনরায় আর একটা গলিতে ঢুকছে। দেখছি যে প্রশাসনের যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলার মধ্য দিয়েই যে কার্যক্রম, যে বিশেষ করে যে হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুলিশরা যৌথ বাহিনী যারা রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে, স্থানীয় নিয়েছে। যে এখন যে রণক্ষেত্রের যে বিষয়টি যে পরিণত হয়েছে, কত সময়ের মধ্যে নাগাদ নিয়ন্ত্রণে আনতে, এটাই হচ্ছে বিষয় থাকছে। এবং এখানটায় যেটা থাকছে যে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত যে নিরাপত্তা বলা, সেটা যেমন নেওয়া হয়েছে, অনুরূপ ভাবে যে থাকছে যে হামলাকারীদের সংগঠিত। এটা হলো যে এই যে রণক্ষেত্র পরিণত হচ্ছে, দফায় দফায় হামলা হচ্ছে, হামলায় আহত ঘটনা ঘটছে, যারা আছেন তাদের বা ইস্পাতকে লিখে যেমন গণমাধ্যম কর্মী বা অন্যরা পথচারী আহত হচ্ছেন, অনুরূপ ভাবে আহত হয়েছে যারা এই সংঘর্ষের জায়গায় তারাও কিন্তু আহত হয়েছে। যে এই যে উত্তেজনাকর অবস্থা বা পরিস্থিতিতে সর্বোচ্চ যে প্রয়োগ যেটা
যেটা সেনা সদস্য রয়েছেন, আইন শৃঙ্খলাকারী বাহিনীর অন্যান্য সদস্য তারাও কিন্তু নিয়োজিত হয়েছে দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু স্থানীয়রাও কিন্তু সেইভাবে পুলিশ প্রশাসন সংগঠিত হচ্ছেন এটাকে নিয়ন্ত্রণ আনার জন্য। অনুরূপভাবে এখানকার যারা জনতা রয়েছেন তারাও কিন্তু কিছু কিছু জনতা সংগঠিত বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এই সংঘর্ষ চালিয়ে যাবে। করে যে এই সংঘর্ষকে কেন্দ্র করে যে রণক্ষেত্র পরিণত হচ্ছে, অনুরূপভাবে একটা নিয়ন্ত্রণে আনলে অন্য আর একটা দেখা যাচ্ছে যে এলাকাটাতে হামলা ঘটে। করে যে প্রশাসনের পক্ষ থেকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা যে রাখা হয়েছে, অনুরূপ চেষ্টা করা হচ্ছে, অনুরূপভাবে যে হামলাকারীরা রয়েছে তারাও কিন্তু যে বিভিন্ন স্থান থেকে সংগঠিত হয়ে তারা কিন্তু তাদের যে হামলা কার্যক্রম পরিচালনা করছেন। এবং এটাই যে এই যে হামলা, বিপক্ষের হামলা করা, যে মুহুর্মুর হামলায় যে ককটেল বিস্ফোরণ এবং টিয়ার সেল নিক্ষেপ এবং রাবার বুলেট নিক্ষেপ, এটার জন্য একেবারে জনক্ষেত্র যেটা সেটা ক্ষেত্র বিভিন্ন স্থানে মানুষ যারা তার দিক ছোড়াছুড়ি করছে, বিশেষ করে যে বিভিন্ন স্থানে যারা নিরাপত্তার যে আশ্রয় দিচ্ছেন, এই শুধুমাত্র সড়ক পথ ছেড়ে দিয়ে তাদের যে নিরাপত্তার যে বাসস্থান বা সেই সব স্থানে অবস্থান দিচ্ছে। এর ফলে যে অফিস পাড়ায় বা বিভিন্ন স্থানে কিন্তু এখনো আমিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনি প্রতিটি মুহূর্তে সংবাদ সংগ্রহে থাকুন, আপনার মাধ্যমে আরো বিস্তারিত আমরা জেনে নেব। এই মুহূর্তে একটু জানিয়ে দিতে চাই যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপরে যেই হামলার ঘটনা ঘটেছে, সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়েছেন। তিনি তার বিবৃতিতে যেটি আসলে বলেছেন যে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ টু গোপালগঞ্জে এই কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা নেক্কারজনক হামলা চালিয়েছে এবং তিনি এই বিষয়টিকে উদ্বেগজনকভাবে তিনি প্রকাশ করেছেন। তো দুপুরের পর থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে গোপালগঞ্জে, কিন্তু তারপরও আইন শৃঙ্খলা বাহিনী এবং সেখানকার যারা সদস্য আছেন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এরই মধ্যে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।